এটা হলো অ্যামাজন, পৃথিবীর সবথেকে বড় জঙ্গল। আজ আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, এই বনভূমি বাঁচিয়ে রেখেছে আমাদের জীবকুলকে। কিন্তু এই জঙ্গল আজও নিজের ভেতরে লুকিয়ে রেখেছে বহু অজানা রহস্যকে। অ্যানাকোন্ডা, পয়জন ফ্রগ, এমনকি মানুষ খেকো উপজাতীয়, যে জঙ্গলে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, যা আজও আধুনিক বিজ্ঞানের কাছে অধরা। কিন্তু অবাক করার বিষয় হল, এই মৃত্যু ভয় এবং রহস্যে ঘেরা জঙ্গলের বুকেই একসময় গড়ে উঠেছিল বিশাল এক সভ্যতা। আজ সেই সভ্যতার প্রায় কোনো চিহ্নই অবশিষ্ট নেই। কোথায় হারিয়ে গেল তারা? কিভাবেই বা সৃষ্টি হয়েছিল এই অ্যামাজন জঙ্গল? নমস্কার, আমি রয়েছি মিঠুন আপনার সাথে, আর আপনি দেখছেন রোমাঞ্চপিডিয়া। আজ রোমাঞ্চপিডিয়ার মাধ্যমে আপনাদের নিয়ে যাব পৃথিবীর সবথেকে রহস্যময় জঙ্গলে। আজকের এই ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারেন। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। অ্যামাজন জঙ্গল ঠিক কতটা বড় সেটা বুঝতে গেলে আগে আমাদের এই জঙ্গলের আয়তনের ব্যাপারে জানতে হবে। দেখুন, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ, আর দক্ষিণ আমেরিকার এই পুরো অংশটা জুড়ে ছড়িয়ে আছে অ্যামাজন জঙ্গল। এই জঙ্গলের আয়তন প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার। মানে আজকের দিনে যদি রাশিয়াকে বাদ দিয়ে গোটা ইউরোপকে আপনি অ্যামাজনের জঙ্গলের মধ্যে ঢুকিয়ে দিতে চান, সেটা অনায়াসে ফিট হয়ে যাবে। এই জঙ্গল ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানা, এই 9টা দেশ জুড়ে বিস্তৃত। তবে এই জঙ্গলের প্রায় 60% রয়েছে ব্রাজিলের মধ্যে। আর ব্রাজিলের উত্তর অংশে এমন বিশাল বিশাল এলাকা আছে যেখানে চারপাশে হাজার হাজার কিলোমিটার জুড়ে শুধুই জঙ্গল আর নদী ছাড়া কিছুই দেখা যায় না। তবে আশ্চর্যের বিষয় কি জানেন? এই ভয়ঙ্কর রেইন ফরেস্টের মধ্যেও লক্ষ লক্ষ মানুষ বসবাস করেন। উদাহরণ হিসাবে ব্রাজিলের মানাউস শহরের কথা বলা যায়। অ্যামাজন জঙ্গলের একেবারে মাঝখানে অবস্থিত এই শহরে প্রায় 20 লক্ষেরও বেশি মানুষ থাকেন। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, এত বড় একটা শহর হওয়া সত্ত্বেও এর চারপাশে ঘন জঙ্গল ছাড়া আর কিছুই নেই। ইভেন অনেক জায়গা তো এখনো পর্যন্ত রাস্তাই তৈরি হয়নি। এখানে যাতায়াতের জন্য আজও সেই নদীপথে ভরসা, কারণ অ্যামাজনের ভেতরে রোড নেটওয়ার্ক তৈরি করা ভীষণই কঠিন। ফলে এখানকার মানুষদের নৌকায় করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অনেক সময় কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত সময় লেগে যায়। আবার অনেক গ্রামের ক্ষেত্রে নদী একমাত্র রাস্তা। স্কুল যাওয়া থেকে শুরু করে বাজার করা, রোগীকে হসপিটালে নিয়ে যাওয়া, সব কিছুই বোটের মাধ্যমে হয়। আবার কোথাও কোথাও ফ্লোটিং ভিলেজও দেখা যায়। বর্ষাকালে যখন নদীর জল বেড়ে যায়, তখন এই পুরো এলাকার চেহারাই পাল্টে যায়। অনেক জায়গা পুরোপুরি জলের নিচে চলে যায়। আর এখানকার মানুষের জীবনও বাইরের পৃথিবীর থেকে অনেকটাই আলাদা। অ্যামাজনের বহু অঞ্চলে আজও মানুষ মাছ ধরে, শিকার করে আর জঙ্গলের উপর নির্ভর করে বেঁচে থাকে। অনেক জায়গায় বিদ্যুৎ এবং ইন্টারনেট আজও পৌঁছাতে পারেনি। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, এই কঠিন পরিবেশের সাথেই তারা নিজেদের জীবনকে মানিয়ে নিয়েছে। কারণ এটা তাদের কাছে শুধুমাত্র জঙ্গল নয়, এটাই তাদের পৃথিবী। এই জঙ্গল এতটাই বিশাল যে মহাকাশ থেকেও এর সবুজ বিস্তার স্পষ্ট দেখা যায়। আর শুধু আয়তনের দিক থেকেই না, জীব বৈচিত্র্যের দিক থেকেও এটা পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ ইকোসিস্টেম। জানলে অবাক হবেন, আজকের দিনে পৃথিবীতে যে সমস্ত পরিচিত উদ্ভিদ এবং প্রাণী আছে, তার প্রায় 10% এই অ্যামাজন জঙ্গলেই রয়েছে। এখানে প্রায় 40,000-এরও বেশি প্রজাতির উদ্ভিদ রয়েছে, 1,300 প্রজাতির পাখি, 400-রও বেশি স্তন্যপায়ী প্রাণী, 3,000-এর বেশি মাছ আর কয়েক লক্ষ প্রজাতির পতঙ্গ রয়েছে। বিজ্ঞানীদের মতে এখনও অ্যামাজনে এমন অনেক স্পিসিস রয়েছে যেগুলোকে আজও আবিষ্কার করা সম্ভব হয়নি। মানে বলতে পারেন, এই জঙ্গলের গভীরে আজও এমন অনেক উদ্ভিদ, অনেক প্রাণী রয়েছে যাদের অস্তিত্বের সম্পর্কে আধুনিক বিশ্ব কিছুই জানে না। অ্যামাজন রেইন ফরেস্টের এই জায়গাগুলো একটা জিনিস স্পষ্ট করে দেয়, মানুষ যতই উন্নত হোক না কেন, অনিশ্চয়তা কখনো পুরোপুরি চলে যায় না। এখানে মানুষ প্রকৃতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে বাঁচে। কারণ যখন আপনার চারপাশের প্রকৃতিটাই অনির্দিষ্ট, তখন প্রস্তুত থাকাই বেঁচে থাকার একটা অংশ হয়ে যায়। আর এই জিনিসটা কিন্তু আমাদের জীবনেও কোথাও না কোথাও গিয়ে প্রযোজ্য। আমরা বছরের পর বছর সময় দেই আমাদের কেরিয়ার গড়তে,
রুটিন বানাতে, সঞ্চয় করতে, ভবিষ্যতের পরিকল্পনা করতে। কিন্তু তারপরও অনেকেই তাদের আর্থিক সুরক্ষার ব্যাপারটা ভেবে দেখেন না। আর এই কারণেই আজকাল অনেক পরিবারের কাছে টার্ম ইন্স্যুরেন্স ভীষণই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখানে বিষয়টা এমন নয় যে আপনার সাথে খারাপ কিছু হবেই, বরং আপনার দায়িত্ব ভবিষ্যতের পরিকল্পনা করা এবং যে মানুষগুলো আপনার উপর নির্ভরশীল তাদেরকে আর্থিকভাবে সুরক্ষিত রাখা। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই টার্ম ইন্স্যুরেন্স নেওয়া কিন্তু আজকের দিনে ভীষণই সহজ। আপনি মাসে মাত্র 500 থেকে 600 টাকা খরচ করে 1 কোটি টাকা পর্যন্ত কভারেজ পেতে পারেন। আর এই ব্র্যান্ডের ক্লেম সেটেলমেন্ট রেশিও 99.7%। আর এলিজেবল ক্লেমগুলো 3 ঘন্টার মধ্যেই সেটেল হয়ে যায়। আর যারা স্যালারিড আছেন, মানে যারা চাকরি বাকরি করেন এবং যারা মহিলারা রয়েছেন, তাদের জন্য এখানে প্রিমিয়ামের ডিসকাউন্টও রয়েছে। আর এখানে আপনার প্রয়োজনে অতিরিক্ত প্রোটেকশনের জন্য বিভিন্ন রাইডারও রয়েছে। তাই এখনই কিন্তু সময় টার্ম ইন্স্যুরেন্স নিয়ে ভাবার। এটা কিভাবে কাজ করে, কিভাবে আপনার পরিবারের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারবেন, এই সব কিছু জেনে নেওয়া উচিত। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, যান গিয়ে চেক করুন। আরও একটা অদ্ভুত বিষয় কি জানেন? ধরুন আজকের দিনে আপনি কলকাতায় আছেন, আপনাকে যদি জীব বৈচিত্র্য দেখতে হয়, একটু ডিফারেন্ট গাছপালা, ডিফারেন্ট প্রাণী যদি আপনাকে দেখতে হয়, তাহলে আপনাকে অন্তত 200 থেকে 300 কিলোমিটার দূরে যেতে হবে আপনি যেখানে থাকেন সেখান থেকে। অ্যামাজনের ইকোসিস্টেম এতটাই কমপ্লেক্স যেখানে কয়েক কিলোমিটার দূরে দুটো জায়গার প্রাণীরা পুরোপুরি আলাদা হতে পারে। কোথাও শুধুই পয়জন ফ্রগ পাওয়া যায়, কোথাও আবার বিশাল অ্যানাকোন্ডা, আবার কোথাও অদ্ভুত ধরনের বিষাক্ত মাকড়সা। এমনকি এক একটা গাছের ওপরেই কয়েকশো আলাদা আলাদা প্রজাতির প্রাণী বসবাস করতে পারে। এই রেইন ফরেস্টের প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আলাদা জীবন রয়েছে। জঙ্গলের একেবারে উপরের অংশ, যেটাকে বলা হয় ক্যানোপি লেয়ার, সেখানে পাখি, বানর এরা থাকে। মাঝখানের অংশে অসংখ্য পতঙ্গ, আর নিচের অন্ধকার মাটিতে জাগুয়ার, ভয়ঙ্কর সব সাপ, ব্যাং আর হাজারো ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া এই পুরো ইকোসিস্টেমটাকে বাঁচিয়ে রেখেছে। আর এখানেই অ্যামাজনের সবথেকে ফ্যাসিনেটিং ব্যাপারটা লুকিয়ে রয়েছে। এই জঙ্গল শুধু প্রাণীতে ভরা নয়, এটা প্র্যাকটিক্যালি একটা জীবন্ত মেশিন। এখানে প্রতিটা গাছ, প্রতিটা ইনসেক্ট, প্রতিটা নদী একে অপরের সাথে কানেক্টেড। একটা কোনো প্রজাতি হারিয়ে গেলেও এখানকার পুরো ইকোসিস্টেমের ব্যালেন্স নষ্ট হয়ে যেতে পারে। আবার এই অ্যামাজন জঙ্গলকেই পৃথিবীর ফুসফুস বলা হয়, কারণ এই জঙ্গল বিপুল পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ করে। বিজ্ঞানীদের একটা এস্টিমেট অনুযায়ী পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় 20% একাই একটা জঙ্গল তৈরি করে। তবে শুধুই যে অক্সিজেন তৈরি করে এটা বললে কিন্তু টেকনিক্যালি একটু ভুল হবে, কারণ এই রেইন ফরেস্ট নিজেও প্রচুর অক্সিজেন গ্রহণও করে। কিন্তু তারপরেও পৃথিবীর আবহাওয়া বজায় রাখার জন্য, আমাদের জীবকুলকে বাঁচিয়ে রাখার জন্য এই জঙ্গলের ভূমিকা অপরিসীম। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই বিশাল রেইন ফরেস্ট কিভাবে সৃষ্টি হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদেরকে কয়েক কোটি বছর পিছিয়ে যেতে হবে। আজ থেকে প্রায় 10 কোটি বছর আগে পৃথিবীর মানচিত্র আজকের মতো ছিল না। তখন দক্ষিণ আমেরিকা আর আফ্রিকা একসাথে যুক্ত ছিল, মাঝখানে আটলান্টিক মহাসাগরও ছিল না। একটা সময় টেকটনিক প্লেটের মুভমেন্টের কারণে দক্ষিণ আমেরিকা আর আফ্রিকা আলাদা হতে শুরু করে। ধীরে ধীরে মাঝখানে তৈরি হয় আটলান্টিক মহাসাগর। কিন্তু এখানেই শেষ নয়। এই একই সময়ে দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে আরও একটা বিশাল পরিবর্তন ঘটে। পৃথিবীর ভেতরের টেকটনিক অ্যাক্টিভিটির কারণে ধীরে ধীরে আন্দিজ মাউন্টেন রেঞ্জ তৈরি হতে শুরু করে। আর এই আন্দিজ পর্বতমালাই পুরো অ্যামাজন রেইন ফরেস্টের ভাগ্য বদলে দিয়েছিল। কারণ এই সময় প্যাসিফিক ওশিয়ানের নিচের ওশিয়ানিক প্লেট দক্ষিণ আমেরিকার কন্টিনেন্টাল প্লেটের নিচে ঢুকে যাচ্ছিল। এই প্রক্রিয়াকে বলা হয় সাবডাকশন। এর ফলেই লক্ষ লক্ষ বছর ধরে আন্দিজ পর্বতমালা উঁচু হতে শুরু করে। মজার ব্যাপার হচ্ছে, এই আন্দিজ পর্বতমালা তৈরি হওয়ার আগে অ্যামাজন রিভার সম্পূর্ণ উল্টো দিকে বইত। নদীর জল পূর্ব দিক থেকে গিয়ে প্রশান্ত মহাসাগরে পড়ত। কিন্তু আন্দিজ পর্বতমালা ধীরে ধীরে এতটাই উঁচু হয়ে যায় যে সেই পথ বন্ধ হয়ে যায়। ফলে বিশাল পরিমাণ জল দক্ষিণ আমেরিকার মাঝখানে আটকে পড়ে এবং সেখানেই তৈরি হয় একটা বিশাল বড় জলাভূমি আর ফ্রেশ ওয়াটার লেক সিস্টেম। এরপর হাজার হাজার বছর ধরে সেই জমিতে নদীপলি জমতে শুরু করে। এখানকার আবহাওয়া ছিল অত্যন্ত গরম এবং আর্দ্র। নিরক্ষরেখার কাছাকাছি থাকার কারণে প্রচুর বৃষ্টিপাতও হতো। অতিরিক্ত গরম আর প্রচুর পরিমাণে জল আর ফার্টাইল সেডিমেন্ট, এই তিনটে জিনিসের কম্বিনেশনে এই অঞ্চলে গাছপালাগুলো হু হু করে বাড়তে শুরু করে। আর ধীরে ধীরে পুরো অঞ্চল ঘন ট্রপিক্যাল রেইন ফরেস্টে পরিণত হয়। এই পরিবর্তনের সাথে জন্ম নেয় পৃথিবীর সবচেয়ে বড় নদী ব্যবস্থা, অ্যামাজন রিভার সিস্টেম। অ্যামাজন নদী নিজেই একটা রহস্যময় বিষয়। এর দৈর্ঘ্য
প্রায় ৬,৪০০ কিলোমিটার। অনেক বিজ্ঞানী এটাকে পৃথিবীর সবথেকে দীর্ঘতম নদীও বলে উল্লেখ করে থাকেন। যদিও নীল নদের সাথে এই অ্যামাজনের বেশ কিছু বিতর্ক রয়েছে, তবে একটা বিষয় কোনো বিতর্ক নেই যে এই অ্যামাজন নদী পৃথিবীর সবথেকে বেশি জল বহনকারী নদী। আজকের দিনে যদি পৃথিবীর সমস্ত নদীগুলোকে একজোট করা হয়, তাহলে সেই নদীগুলোর যে সমস্ত ফ্রেশ ওয়াটার সমুদ্রে গিয়ে মেশে তার একাই প্রায় ২০% অ্যামাজন নদী বহন করে। এই নদীর পাওয়ার ঠিক কতটা তার একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দেই। অ্যামাজন নদী থেকে প্রতি সেকেন্ডে এত পরিমাণ জল আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়ে যে সমুদ্রের লবণাক্ততাও কয়েকশো কিলোমিটার দূর পর্যন্ত কমে যায়। মানে ফ্রেশ ওয়াটারের প্রভাবে সমুদ্রের জলে লবণাক্ততা কমে যায়, আর বর্ষাকালে এই নদী এক অন্য রূপ ধারণ করে। পাহাড়ি অঞ্চল থেকে বিপুল পরিমাণে বৃষ্টির জল নেমে আসে, ফলে নদী এতটাই ফুলে ওঠে যে অনেক জায়গায় এই নদীর প্রস্থ ৪০ থেকে ৫০ কিলোমিটার হয়ে যায়। দূর থেকে দেখলে তখন আর এটাকে নদী মনে হয় না, মনে হবে আপনি হয়তো কোনো সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছেন। তবে এই অ্যামাজন রিভার কিন্তু শুধুমাত্র একটা নদী নয়, এর সাথে কানেক্টেড আছে হাজার হাজার ট্রিবিউটারি বা উপনদী। রিও নেগ্রো, মাদেইরা, তাপাজোস, জিনজুর মতো বিশাল নদীগুলো এসে অ্যামাজনের সাথে মিশেছে। পুরো সিস্টেমটা এতটাই কমপ্লেক্স যে এটা পৃথিবীর সবচেয়ে বড় ন্যাচারাল সার্কুলেশন নেটওয়ার্কগুলোর একটা তৈরি করেছে। এই নদীগুলো শুধু জল বহন করে না, এগুলো পুরো রেইন ফরেস্টকে বাঁচিয়ে রেখেছে। এই নদীগুলো কোথাও মাছের যোগান দেয়, কোথাও উর্বর পলিমাটি ছড়িয়ে দেয়, আবার কোথাও বন্যা তৈরি করে নতুন জীববৈচিত্র্য গড়ে তোলে। বর্ষাকালে এই জঙ্গলের অনেক এরিয়া পুরোপুরি জলের নিচে চলে যায়, তখন মাঝে মাঝে দেখতে পাবেন কোথাও গাছের মাঝখান দিয়ে বোট চলছে। মানে বলতে পারেন অ্যামাজন রেইন ফরেস্ট আর অ্যামাজন রিভার আলাদা কিছুই নয়, এরা একে অপরের পরিপূরক। অ্যামাজনের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্লাইমেট সিস্টেম বা আবহাওয়া। এই রেইন ফরেস্ট নিজেই নিজের আবহাওয়া তৈরি করে। হ্যাঁ, শুনতে একটু অবাক লাগলেও এটাই সত্যি। অ্যামাজনের গাছগুলো প্রতিদিন প্রচুর পরিমাণে জল বাতাসে রিলিজ করে। এই প্রসেসটাকে ট্রান্সপিরেশন বলা হয়। অ্যামাজনের কোটি কোটি গাছ মিলিয়ে প্রতিদিন প্রায় ২০ বিলিয়ন টন জল বাতাসে রিলিজ করে। এর ফলে এই রেইন ফরেস্টের উপরে বিশাল পরিমাণে জলীয় বাষ্পের একটা স্তর তৈরি হয়। পরে সেই বাষ্প মেঘে পরিণত হয়, আবার বৃষ্টি হিসাবে ফিরে আসে। মানে অ্যামাজন নিজের জন্যই নিজেই বৃষ্টি তৈরি করে। এই কারণেই এখানে বছরে প্রায় ২০০০ থেকে ৩০০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়। অনেক জায়গায় প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়। আর এই কনস্ট্যান্ট হিট আর হিউমিডিটি জঙ্গলের ভেতরে এমন একটা পরিবেশ তৈরি করেছে যেখানে জীবন অবিশ্বাস্য গতিতে বৃদ্ধি পায়। কিন্তু এই জঙ্গল যতটাই সুন্দর ততটাই ভয়ঙ্কর। অ্যামাজনের ভেতরে এমন অসংখ্য প্রাণী আছে যেগুলো পৃথিবীর সবচেয়ে ডেডলি স্পিসিসের মধ্যে পড়ে। উদাহরণ হিসাবে ধরুন এই পয়জন ডার্ট ফ্রগ, ছোট্ট একটা ব্যাঙ, দেখতে ভীষণই কালারফুল আর হার্মলেস, কিন্তু এদের শরীরে এমন টক্সিন থাকে যা কয়েকজন মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। আবার আছে গ্রিন অ্যানাকোন্ডা, যা পৃথিবীর সবচেয়ে মোটা আর বড় সাপ। এরা প্রায় ২৫ থেকে ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এরা অ্যামাজনের জলাভূমিতে লুকিয়ে থেকে হরিণ, এমনকি জাগুয়ারের মতো বিশাল প্রাণীকে আক্রমণ করতে পারে। জাগুয়ারের কথা বলতে গেলে বলতে হয় এটা অ্যামাজন জঙ্গলের সবচেয়ে শক্তিশালী শিকারী প্রাণীগুলোর মধ্যে একটা। এদের কামড়ের শক্তি এতটাই বেশি যে কচ্ছপের খোলস পর্যন্ত ভেঙে যায়। তবে জানলে আশ্চর্য হবেন যে অ্যামাজনের ছোট ছোট কীটপতঙ্গগুলো এই বিশাল বিশাল প্রাণীগুলোর থেকেও ভয়ঙ্কর। এই জঙ্গলের মশা, বুলেট অ্যান্ট, বটফ্লাই, ইলেকট্রিক ইল, এরা মানুষের জন্য মারাত্মক হতে পারে। বুলেট অ্যান্টের কামড়কে পৃথিবীর সবচেয়ে পেইনফুল ইনসেক্ট স্টিং বলা হয়। যারা এর কামড় খেয়েছেন তারা বলেন যে যখন এই পিঁপড়াটা কামড়ায় মনে হয় যেন আপনার শরীরে কেউ গুলি করেছে। আর এই যে ইলেকট্রিক ইলগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলো প্রায় ৬০০ ভোল্ট পর্যন্ত ইলেকট্রিক শক দিতে পারে, যেখানে আমাদের বাড়ির ইলেকট্রিক লাইনই হয় ২৪০ ভোল্টের। কিন্তু এত বিপদের পরেও মানুষ হাজার হাজার বছর ধরে এই জঙ্গলে বসবাস করছেন। অ্যামাজনে আজও প্রায় ৪০০রও বেশি ইন্ডিজেনাস ট্রাইব বাস করে। এদের বেশিরভাগই আধুনিক সভ্যতার সঙ্গে খুবই কম যোগাযোগ রাখে। কিছু ট্রাইব তো এখনও পুরোপুরি আইসোলেটেড, তাদের বাইরের পৃথিবীর সাথে কোনো যোগাযোগই নেই। এই উপজাতিদের জীবনধারা আমার আপনার কাছে অবিশ্বাস্য মনে হবে। এরা জঙ্গলকে শুধু বসবাসের জায়গা হিসাবে দেখে না, বরং জঙ্গলকে তারা একটা জীবন্ত সত্তা হিসেবে দেখে। কোন গাছ মেডিসিনাল, কোন প্রাণী ডেঞ্জারাস, কোন নদীতে মাছ পাওয়া যায়, এই জ্ঞানের অনেকটাই তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে শিখেছে। আশ্চর্যের বিষয় হল আধুনিক মেডিসিনের অনেক গুরুত্বপূর্ণ উপাদান অ্যামাজনের উদ্ভিদ থেকেই এসেছে।
বিজ্ঞানীরা মনে করেন এখনও এই জঙ্গলের অসংখ্য উদ্ভিদে এমন সব কেমিক্যাল কম্পাউন্ড আছে যা হয়তো ভবিষ্যতে ক্যান্সার বা অন্য কোনো বড় রোগের চিকিৎসার কাজে ব্যবহার করা যেতে পারে। কিন্তু এখানেই একটা আয়রনি আছে। বর্তমানে মানুষ এমন একটা জঙ্গলকে ধ্বংস করছে যার মধ্যেই ভবিষ্যতের বহু ওষুধের সমাধান লুকিয়ে আছে। তবে আজকের দিনে এই বিশাল অ্যামাজন রেইন ফরেস্টের সবথেকে বড় থ্রেট হল ডিফরেস্টেশন। বিশেষ করে গত কয়েক দশকে ভয়ঙ্কর গতিতে জঙ্গল কেটে ফেলা হয়েছে। সবচেয়ে বড় কারণ ক্যাটেল র্যাঞ্চিং, মানে পশু পালনের জন্য বিশাল বিশাল বনভূমিকে পুড়িয়ে খালি জমি বানানো হচ্ছে। এছাড়া সয়াবিন ফার্মিংয়ের জন্য লক্ষ লক্ষ হেক্টর জমি পরিষ্কার করা হয়েছে। এই সয়াবিন পরে মেইনলি পশু খাদ্য হিসাবে এক্সপোর্ট করা হয়। এর পাশাপাশি ইললিগাল লগিং আর মাইনিং পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে। দামি দামি কাঠ তৈরির জন্য জঙ্গলের ভেতরে রাস্তা তৈরি করা হচ্ছে, আর একবার রাস্তা তৈরি হয়ে গেলে ধীরে ধীরে পুরো এলাকার সব বন শেষ হয়ে যায়। মাইনিংয়ের কারণে শুধু গাছই কাটা হচ্ছে না, নদীগুলো মার্কিউরির মতো টক্সিক কেমিক্যাল দিয়ে দূষিত হয়ে যাচ্ছে। আর স্যাটেলাইট ইমেজে এই পরিবর্তন সবথেকে ভয়ঙ্করভাবে দেখা যায়। যেখানে একটা সময় দিগন্ত জুড়ে সবুজ রেইন ফরেস্ট দেখা যেত, সেখানে এখন বিশাল বিশাল খালি জমি। আর জানলে অবাক হবেন, প্রতি মিনিটে এখানে প্রায় কয়েকটা ফুটবল ফিল্ডের সমান জঙ্গল হারিয়ে যাচ্ছে। আর এই ডিফরেস্টেশন শুধুমাত্র গাছ কমাচ্ছে না, এখানকার পুরো ক্লাইমেট সিস্টেমকে ডিস্টেবিলাইজ করে দিচ্ছে। কারণ গাছ কেটে ফেললে ট্রান্সপিরেশন কমে যায়, ফলে বৃষ্টিও কমে যায়, আর বৃষ্টি কমে গেলে জঙ্গল আরও শুকিয়ে যায়। আর এভাবেই এই সাইকেল চলতে থাকলে এই রেইন ফরেস্ট পুরো সাভানা ইকোসিস্টেমে পরিণত হতে পারে। বিজ্ঞানীরা এটিকে বলেন অ্যামাজন টিপিং পয়েন্ট। এখানে আপনাদেরকে এই টিপিং পয়েন্টের বিষয়টা একটু সহজ করে বুঝিয়ে বলি। যে কোনো সিস্টেম একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত স্টেবল থাকে, কিন্তু একটা ক্রিটিক্যাল পয়েন্ট প্রত্যেকটা সিস্টেমে থাকে, যেটা পার করে গেলে সেই পুরো সিস্টেমটা কোল্যাপস করে যায়। মানে সেখান থেকে আর ফেরত আসার কোনো রাস্তা থাকে না। বিজ্ঞানীদের ভয় যে অ্যামাজন রেইন ফরেস্ট যদি এভাবেই অতিরিক্ত ডিফরেস্টেশনের শিকার হয়, তাহলে হয়তো একটা সময় এটা আর রেইন ফরেস্ট হিসাবে টিকেই থাকবে না। আর এর ইম্প্যাক্ট শুধুমাত্র দক্ষিণ আমেরিকা নয়, গোটা পৃথিবীর উপরে এর প্রভাব পড়বে। তবে অ্যামাজনের এই রহস্য শুধুমাত্র এখানকার ভয়ঙ্কর সমস্ত প্রাণী, বিশাল বিশাল গাছপালা বা এই অদ্ভুত ইকোসিস্টেমের মধ্যে সীমাবদ্ধ নেই। এই জঙ্গলের ভেতরে এমন কিছু জিনিস পাওয়া গেছে যেগুলো ইতিহাসবিদ, আর্কিওলজিস্ট, এমনকি সায়েন্টিস্টদেরও বহু ধারণাকে পুরোপুরি বদলে দিয়েছে। বহু বছর ধরে একটা ধারণা প্রচলিত ছিল যে অ্যামাজনের এই বিশাল জঙ্গলের ভেতরে কখনোই কোনো বড় সভ্যতা গড়ে ওঠা সম্ভব নয়। এছাড়া এখানকার মাটি অনুর্বর। এখানকার মাটির উপরে বিশাল গাছপালা থাকলেও মাটির নিচের লেয়ারগুলো চাষাবাদ করার জন্য উপযুক্ত নয়। এখানকার বড় বড় গাছপালাগুলো খুব দ্রুতই যা বা নিউট্রিয়েন্টস আছে অ্যাবজর্ব করে নেয়, ফলে চাষাবাদ করা সম্ভব হচ্ছে না। আর যেখানে চাষাবাদ হবে না, সেখানে বড় সভ্যতা গড়ে ওঠা প্রায় অসম্ভব। আর ঠিক এই কারণেই দীর্ঘদিন ধরে মনে করা হতো যে অ্যামাজনে হয়তোবা ছোট ছোট ট্রাইব থাকতে পারে, কিন্তু অ্যাডভান্সড সিভিলাইজেশন কখনোই ছিল না। কিন্তু রিসেন্টলি কয়েক দশকে একের পর এক এমন ডিসকভারি হয়েছে যে এই ধারণা কমপ্লিটলি বদলে গেছে। বিশেষ করে স্যাটেলাইট ইমেজিং এবং লাইডার টেকনোলজি পুরো গেমটাকে চেঞ্জ করে দিয়েছে। এই লাইডারের কাজটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। একটা এয়ারক্রাফট বা ড্রোন থেকে হাজার হাজার লেজার পালস জঙ্গলের দিকে পাঠানো হয়। সেই লেজার গাছের ফাঁক দিয়ে মাটিতে গিয়ে বাউন্স ব্যাক করে। এরপর কম্পিউটারের মাধ্যমে সেই ডেটা অ্যানালাইজ করে জঙ্গলের নিচের সারফেসের একটা 3D ম্যাপ তৈরি হয়। আর যখন সায়েন্টিস্টরা অ্যামাজনের বেশ কিছু অংশে এই টেকনোলজি ব্যবহার করে, তারা লিটারেলি হতবাক হয়ে যায়। এই ঘন জঙ্গলের নিচে লুকিয়ে আছে বিশাল বিশাল প্রাচীন সভ্যতার চিহ্ন। কোথাও একদম সোজা রাস্তার নিদর্শন পাওয়া গেছে, আবার কোথাও গোলাকার প্যাটার্নের একটা গ্রাম, কোথাও বিশাল প্যাটার্ন, কোথাও রয়েছে বিশাল প্ল্যাটফর্ম, এমনকি সেচ খাল, এমনকি ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেমেরও এভিডেন্স পাওয়া গেছে। মানে হাজার হাজার বছর আগে অ্যামাজন জঙ্গলের ভেতরে মানুষ যে শুধুমাত্র বসবাস করত তাই নয়, এর ভেতরে একটা সাজানো গোছানো সভ্যতাও ছিল। কিছু আর্কিওলজিস্টরা মনে করেন ইউরোপীয়রা সাউথ আমেরিকাতে আসার বহু আগে থেকেই অ্যামাজন বেসিনে হয়তো কয়েক লক্ষ মানুষ বসবাস করত। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যদি এখানে মানুষের বসবাস থাকতই, তাহলে তারা এখন কোথায় গেল? বিজ্ঞানীদের একটা বড় অংশ মনে করেন যে ইউরোপীয়রা এই অংশে আসার পর থেকেই এখানকার ইকোসিস্টেমে একটা হিউজ এফেক্ট পড়ে। কারণ ইউরোপীয়রা এখানে আসার সময় নিজেদের সঙ্গে প্রচুর রোগ এবং ব্যাধিও নিয়ে এসেছিল।
স্মল পক্স এবং মিসেলসের মতো রোগ ইন্ডিজেনাস পপুলেশনের মধ্যে ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ে। আর এই রোগগুলোর বিরুদ্ধে তাদের শরীরে কোনো ইমিউনিটি ছিল না। ফলে কয়েক দশকের মধ্যেই অ্যামাজনের ভেতরে যে লক্ষ লক্ষ মানুষ বসবাস করত তাদের বিনাশ ঘটে। গ্রামগুলো খালি হয়ে যায়। ধীরে ধীরে রেইন ফরেস্ট আবারও সবকিছুকে গিলে ফেলে। এখানে আসে অ্যামাজনের আরও একটা ইনক্রেডিবল রহস্য, টেরা প্রেটা। পর্তুগিজ ভাষায় টেরা প্রেটা মানে হলো ব্ল্যাক আর্থ বা কালো মাটি। অ্যামাজনের কিছু কিছু অঞ্চলে বিজ্ঞানীরা এমন এক ধরনের অদ্ভুত মাটি পেয়েছেন যেটা আশেপাশের সাধারণ রেইন ফরেস্ট সয়েলের তুলনায় অনেক বেশি উর্বর। এই মাটিতে যে কোনো ফসল খুব ভালো গ্রো করে, এমনকি কয়েকশো বছর পরেও এর উর্বরতা কমে না। প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিল এটা হয়তো কোনো প্রাকৃতিক বিষয়, কিন্তু পরে রিসার্চ করে দেখা যায় এই মাটি আসলে মানুষের তৈরি। অ্যামাজনের প্রাচীন সভ্যতার মানুষেরা চারকোল, পশু পাখির হাড়, খাবারের অবশিষ্ট অংশ আর অর্গানিক মেটেরিয়াল মিশিয়ে ধীরে ধীরে এই মাটি তৈরি করেছে। মানে হাজার হাজার বছর আগে তারা এমন একটা অ্যাগ্রিকালচারাল টেকনোলজি ডেভেলপ করেছিল যেটা আজকের দিনের মডার্ন সায়েন্সও পুরোপুরি রেপ্লিকেট করতে পারেনি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই টেরা প্রেটা এই মুহূর্তে ক্লাইমেট সায়েন্সের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ চারকোল বেসড এই মাটি দীর্ঘ সময় ধরে কার্বন অ্যাবজর্ব করে রাখতে পারে। মানে প্রাচীন অ্যামাজনের লোকেরা হয়তো না জেনে বুঝেই এমন একটা সিস্টেম তৈরি করেছিল যেটা কার্বন ধরে রাখতে সক্ষম। আর এতে বোঝা যায় অ্যামাজন শুধুমাত্র পৃথিবীর সবথেকে বড় রেইন ফরেস্ট নয়, এটা হিউম্যান ইনোভেশনের একটা বড় উদাহরণও। আর হয়তো এই জঙ্গলের নিচে এখনও এমন অনেক রহস্য লুকিয়ে আছে যেগুলো আমরা হয়তো কল্পনাও করতে পারি না। তবে এই রেইন ফরেস্টের আরও একটা অদ্ভুত বিষয় কি জানেন? এর শব্দ। দিনের বেলায় এই জঙ্গল একরকম শোনায়, আর রাতের বেলায় পুরোপুরি আলাদা। চারপাশে পতঙ্গ, পাখি, বাদর, ব্যাঙসহ হাজারো প্রাণীর আওয়াজ মিলে এমন একটা পরিবেশ তৈরি হয় যেটা অদ্ভুতভাবে সুন্দর এবং ভয়ঙ্কর। আবার রাতের অ্যামাজনকে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর স্থানগুলোর মধ্যে একটি বলা হয়, কারণ এখানে ঘন ক্যানোপির কারণে অনেক জায়গায় সূর্যের আলো মাটি পর্যন্ত পৌঁছাতে পারে না। আচ্ছা, এখানে ক্যানোপির বিষয়ে আপনাদের একটু বলে দেই। রেইন ফরেস্টের এই গাছগুলো এতটাই উঁচু এবং ঘন যে এগুলো জঙ্গলের ওপর একটা বিশাল সবুজ ছাদ তৈরি করেছে। এটাকেই ক্যানোপি বলা হয়। এখানকার অনেক গাছের উচ্চতা 60 থেকে 70 মিটার পর্যন্ত হয়। আর এই ক্যানোপির লেয়ারের ওপর, মাঝখান এবং নিচ প্রত্যেকটা লেভেলে ইকোসিস্টেম আলাদা। মানে রেইন ফরেস্টের ভেতরেই আড়াআড়িভাবে আলাদা বেশ কয়েকটা জগৎ তৈরি হয়েছে। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে আজকের দিনে তো আধুনিক বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, তাহলে আজও কেন আমরা এই জঙ্গলকে পুরোপুরিভাবে এক্সপ্লোর করতে পারিনি? আসলে অ্যামাজনের অনেক জায়গায় ভেজিটেশন এতটাই ঘন যে কয়েক মিটার সামনেও স্পষ্ট দেখা যায় না। এখানে জিপিএস সিগন্যাল দুর্বল হয়ে যায়। স্যাটেলাইট থেকে ক্যানোপির নিচে কি আছে তা বোঝা কঠিন। এরই সাথে আছে এক্সট্রিম হিউমিডিটি, অজানা রোগ জীবাণু, ভয়ঙ্কর সমস্ত বিষাক্ত প্রাণী। আর এই জঙ্গলের অনেক জায়গায় যাওয়ার একমাত্র উপায় হল নদীপথ। এই কারণে আজও অ্যামাজনের বহু এলাকা প্র্যাকটিক্যালি আনএক্সপ্লোরড। আজও এখানে প্রতি বছর নতুন নতুন সমস্ত প্রজাতি ডিসকভার করা হয়। নতুন ব্যাঙ, মাছ, ইনসেক্ট, গাছ, প্রায় এমন কিছু পাওয়া যায় যা সায়েন্স আগে কখনো দেখেনি। এগুলো ছাড়াও গ্লোবাল ইকোনমির জন্য কিন্তু অ্যামাজন রেইন ফরেস্ট ভীষণই গুরুত্বপূর্ণ। বিশ্বের সবচেয়ে বেশি কফি, কোকোয়া, সয়াবিন, বিফ ইন্ডাস্ট্রি ইনডাইরেক্টলি অ্যামাজন রিজনের সাথে যুক্ত। আর এখানকার ফরেস্ট আবার হিউজ কার্বন সিঙ্ক হিসাবেও কাজ করে। মানে বায়ুমণ্ডল থেকে কার্বন শোষণ করে ক্লাইমেটকে স্লোলি চেঞ্জ করতে থাকে। তবে আজকের দিনে এই জঙ্গল বিশ্ব রাজনীতির একটা প্লে গ্রাউন্ড হয়ে উঠছে। পশ্চিমা বিশ্ব চায় এই জঙ্গলকে রক্ষা করতে, কিন্তু ব্রাজিল, মানে যে দেশের কাছে এই জঙ্গলের সবথেকে বড় অংশ রয়েছে, তারা মনে করে এই জঙ্গলকে তারা নিজেদের দেশের ইকোনমিক ডেভেলপমেন্টের কাছে ব্যবহার করতে পারবে। এই কারণে এই জঙ্গলকে বাঁচানোর জন্য ব্রাজিল সরকার খুব কড়া পদক্ষেপ নেয় না। এখন দেখার বিষয় যে ভবিষ্যৎ কোন দিকে এগোবে। পশ্চিমা বিশ্ব তো আজকের দিনে উন্নত, তারা কি আদৌ ব্রাজিলের মতো অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া দেশগুলোর মানুষের কথা ভাববে? তবে ভবিষ্যৎ যাই হোক না কেন, এই জঙ্গলকে বাঁচিয়ে রাখা আমাদের প্রত্যেকের কর্তব্য। কারণ ভুলবেন না, এটাই আমাদের পৃথিবীর ফুসফুস। ভিডিওটা এতক্ষণ ধরে দেখলেন, কিন্তু নিজের পরিবারের সুরক্ষার কথা কিন্তু ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে টার্ম ইন্স্যুরেন্সের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই যান, গিয়ে চেক করুন। কেমন লাগলো অ্যামাজনের এই রহস্য ঘেরা জঙ্গলের ইতিহাস? পৃথিবীর এমন একটি রহস্যময় স্থান হল প্রশান্ত মহাসাগর। অ্যামাজন জঙ্গলের মতোই প্রশান্ত মহাসাগর তার নীল জলরাশির নিচে লুকিয়ে রেখেছে বহু অজানা রহস্য। এই বিষয়ে ডিটেলসে জানার জন্য
এই ভিডিওটা দেখুন। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আপনি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারেন, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।